গুড ইভিনিং। চলে এসেছি তোমাদের কাছে একটা গল্প বলতে। আর এই গল্পটা আমাকে পাঠিয়েছে আমারই এক ভিউয়ার্স, খুব ভালোবাসার একটা ছোট্ট ছেলে। তো তার গল্পটা আজকে আমি তোমাদের কাছে পড়ে শোনাবো। তার নাম, পুরো নাম আমি জানি না, মিস্টার রাজ। তো সে আমার লাইভে প্রত্যেক দিন আসে, তো আমাকে ইনস্টাগ্রামে একটা গল্প পাঠিয়েছে, আমি সেটা তোমাদের কাছে আজকে পড়ে শোনাবো। তো আমি অন্য কোনো ভিডিও করতে পারছি না আজকে দুদিন ধরে। আমি মেয়ের বাড়ি এসেছি, সেজন্য আর কিছু ভিডিও আলাদা করে ব্লগ বানাতে পারছি না। তো কালকে অবশ্যই তোমাদের কাছে একটা ভিডিও শেয়ার করব। তো আজকের গল্পটা পড়ে শোনাই, শোনো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আমাদের বাড়ির অলৌকিক ঘটনা বলছে, মানে ওর বাড়িতেই অলৌকিক ঘটনাটা ঘটেছিল, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার বাবার এক বোন, এক ভাই ও এক দিদি। যখন ঘটনাটা হয়েছিল তখন আমাদের বাড়িতে কেউ ছিল না, শুধু আমার ঠাকুমা ছিলেন। বাকি সবাই মেলা দেখতে গেছিল এবং আমার দাদু কাজের জন্য বাইরে গেছিল। তো ঘটনাটা আমার ঠাকুমার সঙ্গে হয়েছে, ঠিক আছে। তার মানে হচ্ছে ওর বাবারা হচ্ছে এক ভাই, বাবার এক বোন, এক ভাই আর এক দিদি আছে, ঠিক আছে। আচ্ছা, তখন তারা কেউ ছিল না, তারা গিয়েছিল মেলাতে। ঠাকুমা একা বাড়িতে ছিলেন, ঠাকুমার সাথেই এই ঘটনাটা ঘটেছে। তো চলো ঘটনাটা পড়ে শোনাই তোমাদেরকে। আচ্ছা, আমার ঠাকুমা বাড়িতে একা টিভি দেখছিলেন, চেয়ারে বসে। সেই সময় হঠাৎ বাড়িতে কারেন্ট চলে গেল। আমার ঠাকুমা একা মোমবাতি যখন খুঁজছিল তখন কারেন্ট আবার ফিরে এলো, কিন্তু লাইটটা জ্বলছে বন্ধ হচ্ছে, চলছে বন্ধ হচ্ছে। আমার ঠাকুমা ভাবলো লোডশেডিং হচ্ছে বোধ হয়। অনেক সময় হয় না, কারেন্ট এসেই কিন্তু আবার চলে যায়, আবার আসে আবার যায়, এরকম অনেক সময় হয়। আমার ছোট পিসির পুতুলের খুব শখ, তাই যখন ঠাকুমা রান্নাঘরের দিকে যাচ্ছিলেন তখন হঠাৎ কিছু পড়ার আওয়াজ এলো। তখন তিনি দেখলেন পুতুলগুলো সব নড়ছে, হাওয়া বাতাস নেই, কিন্তু জানলা ধাক্কা খাচ্ছে, দরজা ধাক্কা খাচ্ছে। মানে দরজা জানলাগুলো আপনা আপনি বন্ধ হচ্ছে আর পুতুলগুলো সব নড়ছে, ঠিক আছে। এই সব ঘটনা দেখে আমার ঠাকুমা খুব ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিলেন। যখন বাড়িতে সবাই এলো তখন সব কথা খুলে বললেন। আসলে এই সব ঘটনা হয়েছিল একটা ছবির জন্য। আর কিছুদিন আগে আমার কাকা একটা দোকান থেকে একটা পরীর ছবি এনেছিল। অদ্ভুত ব্যাপার হলো যে পরীটা সকালের দিকে জেগে থাকতো, স্বাভাবিক ছিল, কিন্তু যেই রাত হতো জানি না, ওটা ঘুমানোর মতন দেখাচ্ছে, যেন পরীটা ঘুমিয়ে পড়েছে। তখন কেউ সেটাকে বেশি তোয়াক্কা করেনি। কিন্তু যেদিন এই ভূতের ঘটনাটা আমাদের বাড়িতে হয় সেই দিন ওই ছবিটা ওর হাওয়া বাতাস না হওয়ার পরেও নড়তে শুরু করে, এবং যে সেই ছবির যে কাজটা ছিল তাতে ভাঙন ধরতে শুরু করে। মানে কাঁচ দিয়ে লাগানো ছিল তো ছবিটা, কাঁচটা ফেটে যেতে শুরু করেছিল। সবাই বুঝে গেল এই ছবিটাতে কিছু রয়েছে। এছাড়া বাড়ির সব ছবিগুলোকে শুধু নিয়ে ওই ছবি সমেত, শুধু ভগবানের ছবি ছাড়া সব ছবিকে একটু দূরে গিয়ে পুড়িয়ে দেওয়া হলো। সে পোড়ানোর পর আজও আমাদের বাড়িতে প্রতিটা ছবি দাগ সমেত রয়ে গেছে দেওয়ালে। পরীর ছবিটা আনা বেশি দিন হয়নি, তার সত্ত্বেও ছবিটার দাগ আমাদের বাড়িতে রয়েছে দেয়ালে। কিরকম অদ্ভুত না ঘটনাটা। সব ছবিগুলো পুড়িয়ে দিয়েছে, কিন্তু সব ছবি পোড়ানোর পরেও দাগ দাগ সমেত দেয়ালে থেকে গেছে ছবিগুলো। বাইরের দূরে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও সেই দাগটা, ছবিটার যে ছিল সেই ছবিগুলো পোড়ানো দাগ সমেত দেয়ালে রয়ে গেছে। পরিচ্ছবিটাও চিন্তা করো। এটা হচ্ছে ওদের বাড়ির ঘটনা। মানে ওই পরীটার ছবির মধ্যেই কিছু একটা ছিল, বুঝেছো। এটা ও আমাকে পাঠিয়েছিল, এই গল্পটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করে দিলাম, ঠিক আছে। চলো, ভালো লাগলে অবশ্যই মিস্টার রাজকে একটা থ্যাঙ্কস জানিও। আর এবার আমি বলছি আমার একটা ছোট্ট গল্প। আমার গল্প মানে আমার এটা শোনা গল্প অবশ্যই, তো সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দেব। সেটা হচ্ছে একটা ট্রেনের ঘটনা। সেই ট্রেনে কিছু পরিবার, মানে ওই ট্রেনে না, ওই কম্পার্টমেন্টে কিছু পরিবার সবাই মিলে একসাথে পুরী বেড়াতে যাচ্ছিল। তো এটা কোনো হোটেলের ঘটনা নয়, এটা একটা মানে কি বলবো, ওদের বাড়ির থেকেই এই ঘটনাটা হয়েছিল, কিন্তু ওরা যতটা রাস্তা গেছে ততটা রাস্তায় তাদের সাথেই এই ঘটনাটা ঘটতে ঘটতে যায়। তো এটা হচ্ছে যখন তারা মানে বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে ওঠে তখনই তাদের মধ্যে একটা মানে নিজেদের মধ্যেই একটা ঝগড়াঝাটি, অশান্তি লাগা শুরু হয়। কেন জানি না, ওরা কেউ বুঝতে পারছে না। যখন ঝগড়াটা লাগছে তখন বেশ রীতিমতো ঝগড়া করছে। মানে ধরো তোমার কথা আমি সহ্য করতে পারছি না, আমার কথা ও সহ্য করতে পারছে না, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। কিন্তু ওই চারটে পরিবারের কিন্তু ভীষণ মিল মিশছিল, ঠিক আছে। তো ওরা ভাবছে কি হচ্ছে ব্যাপারটা, কেউ কেউ আবার এটা নিয়ে ভাবছে যে এরকম তো হওয়ার কথা না, কেন আমি শুধু শুধু চেঁচামেচি করলাম। পরে আবার ওরা রিয়েলাইজ করছে। তো যাই হোক, এরকম করতে করতে ওরা ট্রেন থেকে নেমে পুরী স্টেশনে নেমে ওখান থেকে আবার অটো ভাড়া করে, একটু বড় টাইপের অটো না, বড় টাইপের যে ট্রেকার টাইপের গাড়িগুলো, জিপ টাইপের যেরকম হয় না, ওরকম একটা গাড়ি ভাড়া করে, যাতে চারটে ফ্যামিলির লোকজন এঁটে যায়। 8-9 জন ছিল ওরা। তো ওরা সবাই মিলে এঁটে যায়, ওরকম একটা গাড়ি ভাড়া করে ওরা যে হোটেলটায় উঠেছে সেই মানে নিয়েছিল সেই হোটেলে যায়। হোটেলে যাওয়ার পরেও ঘর নিয়ে গন্ডগোল, এ ওই ঘরে থাকবে না, ও ওপরে থাকবে না, এ নিচে থাকবে না, এই সব নিয়ে একটা গন্ডগোল সৃষ্টি হলো। তারপরে হোটেলে যখন গেছে, হোটেলে যাওয়ার পরেও খাওয়া নিয়ে, এই নিয়ে ওই নিয়ে, কেউ স্নান করতে যাবে, কেউ স্নান করতে যাবে না, কেউ মন্দিরে যাবে, কেউ মন্দিরে যাবে না। আর চুলগুলো কি অবস্থা হয়ে গেছে।
এই কিন্তু ওদের মধ্যে চলতেই আছে, চলতেই আছে। তো যাই হোক, এইবার যখন মানে দুদিন মানে যেদিন গেছে সেদিনকার পরের দিনকার সে এরকমভাবেই চলেছে। তারপরের দিন ওরা পুরী মন্দিরে যায়, মন্দিরে গিয়ে পুজো টুজো দেয়, দিয়ে যখন ফিরে আসছে তখন ওদের মধ্যে একজন বয়স্ক ভদ্রমহিলা বলছে যে হ্যাঁ, বয়স্ক ভদ্রমহিলা বলছে যে আমি হোটেলে এখন যাব না, আমি এই সমুদ্রের ধারে বসে থাকবো, তোরা যা গিয়ে চান টান করবি, তো জামা কাপড় ছেড়ে টেড়ে আয়, আমি এই সমুদ্রের ধারে আমাকে বসিয়ে দিয়ে যা, আর তোরা গিয়ে ড্রেস টেস চেঞ্জ করে তারপর সমুদ্রে আয়। তো ওরা আর কি তারপর স্নান করবে, পুজো টুজো দিয়ে এসে ওরা স্নান করবে, বাড়ি থেকে চান করে ওরা পুজো দিতে গেছিলো। তো যাই হোক, পুজো দিয়ে আসার পর ভদ্রমহিলাকে আর একটা বাচ্চা মানে এই 12-13 বছরের একটা ছেলেকে ওরা ওখানে বসিয়ে রেখে, একটা চায়ের দোকানে ছাতা থাকে, সমুদ্রের ধারে এখন সব জায়গাটাতেই ওরকম হয়ে গেছে, নুলিয়ারা সব তাঁবুর মতন করে খাটিয়ে রেখে দিচ্ছে, 10 টাকা 15 টাকা 20 টাকা করে চেয়ার ভাড়া নেয়। তো তারও বেশি, এখন মনে হয় আরও বেশি হয়ে গেছে, এখন আর 10 টাকা 15 টাকা মনে হয় নেই। তো ওরকম টাকা দিয়ে একটা টেন্টের মধ্যে চেয়ার দিয়ে বসিয়ে দিয়ে এসছে দুজনকে। তারপরে ওরা হোটেলটা হচ্ছে সমুদ্রের সামনেই। তো ওরা গেছে, গিয়ে আর কোনো ঝগড়াঝাটি নেই কিন্তু, মানে পুজো দিয়ে আসার পর আর কিন্তু ঝগড়াঝাটি নেই, আবার যেমন ভাব ছিল আগে সেরকম ভাব হয়ে গেছে। এবার বুড়িটা ওখানে বসে আছে, তার সাথে হচ্ছে ওই বাচ্চাটা। তো এবার হঠাৎ করে বুড়িটা কিছুক্ষণ বাদেই বলছে যে ছেলেটাকে বলছে যে না, পাশের যে চেয়ারটা খালি পড়ে আছে সেই চেয়ারটার সাথে উনি দেখতে পাচ্ছে একজন মানে ওদেরই পরিচিত, ওদেরই পাড়ার একজন ভদ্রমহিলা, যে ভদ্রমহিলাটি মানে কুচুটে টাইপের এক ধরনের ভদ্রমহিলা থাকে, দেখবে সবার বাড়ির খবর নেয়, সবার বাড়িতে গিয়ে এর বাড়ির খবর ওই বাড়ির খবর সেই বাড়ি নেয়। তো এরকম একটা ভদ্রমহিলা ওইখানে ওনার পাশে এসে বসে আছে, চেনা পরিচিত। তো তখন উনি দেখে বলছে, ও বাবা আপনি এখানে এসেছেন, সরি। তখন বলছে, ও বা আপনি এখানে? তখন বলছে কি হ্যাঁ, এই তো আমিও এসেছি বেড়াতে, আপনারা যবে এসেছেন তখন থেকেই আমি এসেছি, আপনাদের সাথেই আমরাও এসেছি, আমিও এসেছি। তো তখন বলছে তাই নাকি, তা তো খুব, উনি ভাবছে যে ওদের সাথে মানে একই ট্রেনে এসছে। তখন বলছে ও তাই নাকি, তাহলে তো খুবই ভালো হলো, আপনার বাড়ির লোকজন কোথায় টোথায়? তো বলছে না আমার বাড়ি সেরকম কেউ আসেনি, আমি একাই এসেছি। তো বলছে আপনি একা এসেছেন, তাহলে কি কোনো ট্যুর কোম্পানির সাথে? এই ভদ্রমহিলা জিজ্ঞেস করছে। বলছে না সেরকম না, চেনা পরিচিত লোকজন এসছে, তাদের সাথেই আমি চলে এসেছি। তো বলছে ও আচ্ছা, আপনার ছেলেমেয়েরা সব জানে তো আপনি যে এসছেন এত দূর? বলছে না ছেলেমেয়েরা সেরকম জানে না, আমি শুধু ইচ্ছা হলো চলে এলাম, এরকম ভাবে বলছে। তা উনি ওর সাথে বসে বেশ গল্প করছে, আর নাতিটা এদিকে বালি নিয়ে খেলছে, এইসব করছে, বাচ্চা ঢেউয়ের কাছে গিয়ে পা দিচ্ছে, এইসব করছে। তো যাই হোক, এইবারে ওই বুড়িটা ওর সাথে বসে গল্প করছে। এবার এরা বাড়ির লোকজনরা সব স্নান করতে চলে এসছে, আর বেশ খানিকটা বালি দিয়ে পেরিয়ে আসতে হয়, যারা পুরী গেছো তারা তো জানোই যে রাস্তা থেকে বালি খানিকটা হেঁটে এসে তারপর কিন্তু সমুদ্রে নামতে হয়। তো সেই রকমই ওরাও বালি দিয়ে হেঁটে আস্তে দেখছে মা এরকম হাত নেড়ে এরকম করে মানে একটা বয়স্ক মানুষ, কেন আমরাও যখন কথা বলি কোনো একটা বিষয় নিয়ে হাত নাড়ি এরম করি, হ্যাঁ ওর বাড়ি এরম, মানে একটা হাত নেড়ে মা খুব মাথা নাড়িয়ে কারোর সাথে গল্প করছে, কিন্তু মার আশেপাশে কেউ নেই। তো ওরা মানে আস্তেই দেখছে, মা তো সামনে বসে আছে। তখন ওরা ভাবছে কি হলো, মা এরকম করছে কেন, হঠাৎ করে এরকম হাত নাড়াচ্ছে, মাথা নাড়িয়ে এরকম ইয়ে করছে। তো তখন বুঝতে পেরেছে। তো এবারে কি হয়, উনি এরকম গল্প করছে, এবার ওরা না পেছনে এসে দাঁড়িয়ে পড়েছে যে কি হলো দেখি তো, মা কেন এরকম করছে। তো মানে ওনার ছেলে যে ও বলছে দেখি তো মা কেন এরকম করছে, আর ওরাও দাঁড়িয়ে পড়েছে, স্বাভাবিকভাবে একসাথে এসেছে না। তো তখন দেখছে যে না কেউ নেই, অথচ গল্প করে যাচ্ছে, বেশ হাসাহাসি করছে, পাড়ার লোকের কথা বলছে, ছেলের বৌমার কথা বলছে, কারার সাথে এসেছে সেই সব নিয়ে আলোচনা করছে। তখন ওরা বলছে না এ তো খুব খারাপ ব্যাপারটা হচ্ছে, তাড়াতাড়ি করে এরা সামনে গেছে, গিয়ে বলছে ও মাসিমা আপনার কি হয়েছে, ও মা তুমি কার সাথে কথা বলছো? বলছি আরে দেখ না, ওই দেখ ওই মাসিমা এসছে, ওই মাসিমা বলছে যে আমাদের সাথেই নাকি এসছে। আর তখন বলছে যে মাসিমা এসছে, কোথায়, কোন মাসিমা? তখন ওই নাম টাম বলেছে আর কি, ওনার নাম আমারও তো নাম মনে রাখা সম্ভব না, মনে নেই আমার। তো বলছে ওই মাসিমা এসছে, তো কতদিন বাদে দেখা হলো, বেশ ভালোই লাগছে, আমি এতক্ষণ একা বসেছিলাম, উনি আমার সাথে অনেকক্ষণ থেকে বসে তোরা আমাকে বসিয়ে দিয়ে যাওয়ার পর থেকেই উনি আমার সাথে বসে গল্প করে যাচ্ছে। তা তোরা সব দরজা টরজা বন্ধ করে জামা কাপড় নিয়ে এসেছিস তো, যা তাহলে তোরা চান কর গিয়ে, আমি বরঞ্চ ওনার সাথে একটু বসে গল্প করি, বলেই যাচ্ছে। ওরা তো পুরো হাঁ হয়ে মাকে দেখছে, মার সাথে তো কেউ নেই। তখন বলছে মা তুমি চলো তো, এখান থেকে চলো, উঠে অন্যদিকে চলো, আমরা একটু ওই দিকে যাবো, মানে ওখান থেকে ওরা মাকে সরাতে চাইছে।
আর এই বুড়ি বলছে না না আপনি বসুন তো, ও তো দেখতে পাচ্ছে না, কেউ তো দেখতে পাচ্ছে না, ওই একমাত্র দেখতে পাচ্ছে। বলছে না না আপনি বসুন তো, ওরা করুক না স্নান যেখানে খুশি, আমি আর আপনি বসে এখানে একটু গল্প করছি, তা সেটা ওদের ভালো লাগছে না? ওরা এইরকমই জানেন তো, এই বাড়ির বউটার সাথে আপনি কথা বলেন, এই বাড়ির বউটা খুব বজ্জাত বলে ওইখানে বসে বসে ওদের মধ্যে আবার ঝগড়া লাগানোর চেষ্টা করছে, বুঝেছো তো? তো তখন বুড়িটা বলছে এই তোমরা যাও না, তোমরা গিয়ে যেখানে খুশি স্নান করো গে, আমি যাচ্ছি একটু পরে, আমি একটু বসে গল্প করি, আমি রোদ্দুরের মধ্যে স্নান করব না, তোমরা যাও আমি পরে যাচ্ছি। মানে উনিও ওখান থেকে উঠতে পারছে না, উনি তো মানে টেনে রেখে দিয়েছে কি এমন একটা আর কি, তার মানে বসার জন্য ওনাকে রিকোয়েস্ট করছে। তো যাই হোক, এবার ওরা তো বুঝে গেছে যেখানে কিছু একটা 19-20 আছে, মা কাউকে দেখতে পাচ্ছে অথচ আমরা কাউকে দেখতে পাচ্ছি না, তার মানে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার। তখন ওরা কি করেছে, মাকে ওখান থেকে উঠিয়ে, বাচ্চাটা তো তার আগে উঠেই গেছে, বাচ্চাটা তো বসেইনি, তো মাকে ওরা ওখান থেকে জোর করে উঠিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছে। আর ওরা পেছন ফিরে দেখছে যে কেউ আছে টাছে নাকি, তা তো দেখতে পাচ্ছে না। বুড়িটা দেখতে পাচ্ছে যে ওই বুড়িটাও ওদের সাথে সাথে আসছে। তখন বলছে কি যে তোরা কেন আমাকে শুধু শুধু নিয়ে যাচ্ছিস বলতো, আমি তো স্নান করব না, আমি ওনার সাথে একটু গল্প করছিলাম, ওই দিদির সাথে একটু গল্প করছিলাম, তোদের ভালো লাগলো না? হ্যাঁ, আর ওই দিদি আমাদের সাথেই এসেছে, আমরা তো আর ট্রেনে দেখতে পাইনি, আমাকে দেখতে পেয়ে দেখ এসে গল্প করছে, বলছে কেউ নেই ওখানে, তুমি শুধু শুধু এইসব কথা বলছো মা, কেউ নেই ওখানে। বলছে কেউ নেই মানে? ওই তো দেখ আমার সাথে সাথেই আসছে, এই তো পেছনেই আছে, তোর পেছনেই দেখ দাঁড়িয়ে আছে, আসছে আস্তে আস্তে আমার সাথে, তা আমি যেখানেই যাব উনি এখন সেখানে গিয়েই বসবে, তো তোরা শুধু শুধু ওখান থেকে আমাকে টেনে নিয়ে এলি। এবার এরা তো পড়ে গেছে বিপদে, এবার এরা কি করবে, যে ছাড়ছে না তো, বুড়ি তো পেছন পেছন আসছে, কিন্তু দিনের বেলা কিন্তু চান করতে যাচ্ছে, বুঝতেই পারছো, আর চান দুপুরবেলা খুব একটা ইয়ে নয়, আর তখন জোয়ারটাও চলছিল, ভালোই ঢেউ ছিল, ওই 11টা 10:30 11টা এরকম, দুপুরবেলা মানে সকালই 10:30 11টা, পুজো টুজো দিয়েছে ওরা, জলে নেমেছে, বাড়ি থেকে স্নান টান করে সব পুজো দিতে গেছে, পুজো দিয়ে এসে তারপরে ওরা আবার জলে নেমেছে এসে। তো এবারে তখন বলছে যে তো মাকে তো তাহলে ধরে নিয়েছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি না, মা দেখছে। তখন ওরা কি করেছে, জলের মধ্যে মাকে নিয়ে গেছে, যে চলো তো জলে আমাদের সাথে গিয়ে বসবে বলে সবাই একটা জায়গায় গিয়ে ওরা বসেছে বালির ওপরে, আর জলগুলো ঢেউ যেরকম আসে, আমিও ওরকম 90% করি, বেশি ভেতরে যাই না, তো উনিও ওখানে গিয়ে বসেছে। এবার ওরাও সবাই জলের মধ্যে একটু লাফাঝাপি করছে, বউরা ছেলেরা একটু এগিয়ে গেছে, যারা এসছে সাথে তারাও সব এগিয়ে গেছে একটু, আর বউটা আর তার সাথে আরেকটা বুড়ি ওই আশেপাশের কেউ এসে বসে আছে, উনি দেখছে ওর পাশে ওই বুড়িটাও বসে আছে, এইবার ওখানে বসে বসেও গল্প করে যাচ্ছে, ভাবো। এবার ওরা স্নান টান করে তাড়াতাড়ি করে, বেশি স্নান করেনি যে মা ওরকম করছে, তাড়াতাড়ি করে স্নান টান করে মাকে নিয়ে ওরা বাড়ি চলে এসছে। মা আরও তো ভিজে জামা কাপড় পরেই এসছে, এসে জামা কাপড় ছেড়ে টেড়ে পরিষ্কার জামা কাপড় পরে স্নান টান করে পরিষ্কার জামা কাপড় পরে ওরা নিচে খেতে এসছে। নিচে খেতে এসেছে, সেখানেও দেখছে ওই বুড়ি টেবিলে বসে আছে, অন্য একটা টেবিলে বসে আছে, মাই দেখতে পাচ্ছে, আদার্স কেউ দেখতে পাচ্ছে না। তো এই করতে করতে যে যে দুদিন আরও ছিল সেই দুদিন এরকমভাবেই কেটেছে, ওদের তো আর তখন ওখানে কিছু করার নেই, ও কিছু বলতেও পারছে না, কিন্তু কেউ দেখতেও পাচ্ছে না, কিন্তু ওরা মাকে আর একা ছাড়ছে না, যদি কিছু হয় যদি কিছু হয়। তো ঠিক সেরকমই একটা টাইম মা একাই হয়। তো দেখো কীরকম মানে ইয়েটা বলে, তো যখন ওরা লাস্ট দিন যেদিনকে আর কি ওরা ফিরে আসবে হাওড়া থেকে, এই হাওড়া বলছি, এই পুরী এক্সপ্রেসে না জগন্নাথ এক্সপ্রেসে উঠবে, পুরী স্টেশনে চলে এসছে, তখনও দেখছে ভদ্রমহিলা যে উনিও চলে এসছে ওই স্টেশনে, উনিও বসে আছে। তো এসে নেমে আর কি যখন ওরা ঢুকছে পুরী স্টেশনে, তখন উনি দেখতে পাচ্ছে যে যেখানে ওরা দাঁড়াবে আর কি, মানে ওদের বগিটা যেখানে পড়বে ঠিক সেই জায়গাটাতেই ওই বুড়িও বসে আছে, একটা বেঞ্চের ওপরে বুড়িটা বসে আছে, একটা বাঁধানো জায়গার ওপরে ওখানে বুড়িটা বসে আছে। তো তখন উনিও গিয়ে ওখানে বসেছে, বসে বলছে আপনিও এই ট্রেনেই যাবেন, আপনাদের টিকিটও এই ট্রেনে। এরা তো কিছু বলতেও পারছে না, কিছু করতে পারছে না, পুরো ভয়ে এরা কাঁপছে যে কি হলো মার সাথে এটা। তখন ওরা তো চিনতে পেরেছে কোন বুড়ি, কিন্তু ওই বুড়িটা বেঁচে নেই সেটা এরা জানে, কিন্তু মানে এই বুড়িটা জানে না, এই বয়স্ক ভদ্রমহিলা জানে না, বুড়ি বলছি সরি, তো এই বয়স্ক ভদ্রমহিলা জানে না যে উনি মারা গেছে। তখন এরা তখন কিছু বলতেও পারছে না, মাকে কিছু করতেও পারছে না, মা তো শুনছে না কথা। তো বলছে আপনিও এই ট্রেনে যাচ্ছেন, আপনাদের আর লোকজন কই? বলছে আমার সেরকম লোকজন নেই, ওরা সব ট্রেনে উঠে পড়েছে, আর আমিও এখন উঠবো, আপনারা উঠুন উঠুন, আপনাদের সব তো উঠছে এক এক করে, আপনিও উঠুন বলে এবার বলছে কি আমি সবার লাস্টে উঠবো, ওরা সব জায়গা টায়গা গুছিয়ে নিই, কোন জায়গাটায় আমাদের সিট টিট
দেখে টেখে জিনিসপত্র রেখে আসুক, তারপর আমাকে আস্তে আস্তে ওরা ওঠাবে। এবার সব তো উঠে গেছে, এক এক করে সব উঠে যাচ্ছে, বুড়ি কিন্তু ওই বুড়ির পাশে বসে আছে। লাস্ট মোমেন্টে যখন তুলতে যাবে তখন দেখছে যে এই বুড়িটা পুরো বেহুশের মতন এরকম মানে চোখ বন্ধ করে এরকম করে বসে আছে। তো তখন বলছে কি হলো মা, তো মা, ও মা, ও মা, কি হয়েছে মা? তখন এই বুড়িটার কাঁধে উনি মাথা দিয়ে আছেন, উনি বুঝতে পারছেন সেটা, কিন্তু এরা কেউ বুঝতে পারছে না। তখন বলছে ও মা, মা তোমার কি হয়েছে মা, ও মা, ও মা, কি হয়েছে মা? তখন দেখছে মার গায়ে বেদম জ্বর, মার চোখ টোক পুরো লাল, মুখ টুক পুরো একদম বেঁকে এরকম করে এই দিকটা বেঁকে গেছে করে, মা এরকম মাথা মানে এরকমভাবে দিয়ে মা শুয়ে মানে বসে আছে। তখন বলছে ও মা তোমার কি হলো? এবার এরা তো বুঝতে পারছে যে ওই ভদ্রমহিলারই কাজ এটা, কারণ উনি তো মানুষই নন। তখন তো এরা খুব ভয় পেয়ে কান্নাকাটি শুরু হয়ে গেছে। স্টেশন মাস্টারকে এরা এখান থেকে মানে ওই যে দোকানটার সামনে ওরা বসেছিল, মানে একটা চায়ের দোকান না একটা কিছু দোকান ছিল, সেই দোকান থেকে ওরা দোকানদারই ওই স্টেশন মাস্টারকে ফোন করে, কারণ ওনার কাছে নাম্বার ছিল। ওরা জল আনতে যায়, যে একটু জল টল দিয়ে যদি ঠিকঠাক করা যায়, ট্রেন ছাড়তে তখনও অনেক দেরি, তো যদি ঠিকঠাক করা যায় স্টেশন মাস্টারকে ফোন করে। স্টেশন মাস্টার সাথে সাথে ডাক্তারকে ডেকে আনে, এমার্জেন্সি ডাক্তার তো থাকে, তো ডেকে এনে দেখে যে প্রেশার মারাত্মক পরিমাণে হাই, আর গায়ে প্রচুর জ্বর। তখন বলছে এরকম কি করে হলো, মা তো সুস্থ স্বাভাবিক এলো আমাদের সাথে, হঠাৎ করে মা এরকম অবস্থা হয়ে গেল কেন? তো ওরা বলছে আমরাও কিছু বুঝতে পারছি না, আজকে 3 দিন ধরে মা এরকম উল্টো পাল্টা কাজ করছে, আমরা কিছু বুঝতে পারছি না। তো তখন তো উনি আর কি করবে, উনি বলছে দেখুন আপনাদের তো ফিরতেই হবে, না হলে আমি অ্যাডমিট করার কথা বলতাম, কিন্তু আমি কিছু ওষুধ ইঞ্জেকশন দিয়ে দিলাম, রাত্রিটা কোনোভাবে ওনার কিছু হবে না, নিয়ে যান, তারপর গিয়েই কিন্তু কোনো হসপিটাল নার্সিংহোমে অ্যাডমিট করে দেবেন, কারণ ওনার প্রচুর ফিভার আর তার সাথে প্রচুর প্রেশারও হাই। তখন বলছে যে ঠিক আছে বলে ওরা রাত্রিটা তো ট্রেনে কোনো রকমে মাকে নিয়ে এসে এবার বাড়িতে নিয়ে এসেই ওই ডাক্তার ডেকে নিয়ে আসে। ডাক্তার তো কিছু বুঝতে পারছে না, হঠাৎ করে এরকম সুস্থ মানুষ অসুস্থ কী করে হয়। এবার প্রেশার মেপে দেখছে মার প্রেশার নর্মাল, একদম নর্মাল, কিন্তু প্রচুর জ্বর, তাকাতে পারছে না, চোখ পুরো লাল, বেঁচে আছে কিছু হয়নি, তো চোখ পুরো লাল আর জিভ টিপ না জড়িয়ে গেছে, কথা বলতে পারছে না। তারপর ডাক্তার বলছে না ওনার স্ট্রোক টোক কিচ্ছু হয়নি। এরা বলছে তাহলে কি মার কোনো স্ট্রোক টোক কিছু হয়েছে? তখন বলছে না কিচ্ছু হয়নি, উনি নর্মাল আছেন, প্রেশার ঠিক আছে। তারপরে ওরা ওই একজন জ্যোতিষী না, ওই যে গুণিন টুনিন এসব থাকে না, ওনাদেরকে ডেকে নিয়ে আসে। তখন উনি বলে যে ওনার তো মানে শরীরের মধ্যে যে আরেকজনের মানে ইয়ে হয়ে গেছিলো, উনি যাকে দেখতে, এরা বললো এরকম ঘটনা বলছে, উনি যাকে দেখতে পাচ্ছিলেন তিনিই ওনার সাথেই গেছেন এখান থেকে এবং সাথেই এসেছেন, আর ওই স্টেশনে ওনাকে ছেড়ে উনি চলে গেছে, সেখান থেকেই ওনার এই পরিস্থিতিটা হয়েছে। যতক্ষণ ওনার সাথে ছিল ততক্ষণ উনি ঠিক ছিলেন, যখনই এ বেরিয়ে গেছে তখন থেকে ওনার এই শরীরের এই পরিস্থিতি হয়েছে। যখন থেকে উনি ওর শরীরে ঢুকেছে, যতক্ষণ বাইরে উনি দেখেছেন ততক্ষণ কিছু হয়নি। এবার তো ওনাকে ফিরতে হবে না, ফেরার সময় উনি ওনার শরীরের মধ্যেই ঢুকেছে, তার জন্য ওনার শরীরে এত জ্বর আর এত ওনার চোখ লাল হয়ে গেছে, এই হয়ে গেছে। তখন তো উনি আবার সেই যত যা ওনার কাজ কারবার আছে, এই আছে সেই আছে এইসব করে। যাওয়ার সময় গা থেকে যখন ছেড়ে যাবে ভদ্রমহিলা, তখন বলছে কি যে আমি কারোর ক্ষতি করতে আসিনি, এই বউটার মুখ থেকে বলছে আমি কারোর ক্ষতি করতে আসিনি, আমার অনেক দিন ধরে পুরী আসার, ভাবো অনেক দিন ধরে আমার পুরী আসার ইচ্ছা ছিল, তো তাই তোমরা যখন আসবে বলেছো, মানে আমি যখন যাব ভেবেছিলাম তখন আমার আর যাওয়া হয়নি, আমার যাওয়ার সময় আমার আর যাওয়া হয়নি, আমাকে সব ছেড়ে চলে যেতে হয়েছিল, তাই যখন দেখলাম যে তোমরা সবাই যাচ্ছ তখন আমি তোমাদের ছেড়ে আর যেতে পারিনি, তাই ওনার সাথে গেছি, ওনার সাথেই এসেছি, আমি কারোর ক্ষতি করতে আসিনি। তখন বলছে তুমি তাহলে ওনার শরীরটা ছেড়ে দাও, ওনার তো কষ্ট হচ্ছে, ওনাকে ছেড়ে দাও। তখন বলছে হ্যাঁ আমি ছেড়ে দিয়ে যাব, এই ঘরের যে জানলাটা আছে এই জানলাটা খুলে দাও। বউটা বসে বলছে, এই বয়স্ক ভদ্রমহিলা, এই জানলাটা খুলে দাও। জানলা দরজা বন্ধ ছিল সব, জানলাটা খুলে দিয়েছে। তখন এই জানলার পাল্লাটা আপনি এরকম 2-3 বার দাম করে বন্ধ হলো খুললো। তো তখন এই যে এসছিল ঝাড়াতে, উনি বললো যে এবার ছেড়ে দিয়ে চলে গেছে। আর এইদিকে শাশুড়ি মানে যে শুয়েছিল, এই বসে কথাগুলো বলছিল, শুয়ে পড়লো, আপনি ধাম করে পড়ে গেল, শরীর থেকে ছেড়ে গেল তো, আর ওই জানলা দিয়ে বেরিয়ে গেছে, আর এও এখান থেকে অজ্ঞান হয়ে পড়ে গেছে।
বেশ খানিকক্ষণ পরে মাথায় একটু টলপট্টি দেওয়ার পর উঠে বসেছে, তো গায়ে এক ফোঁটাও জ্বর নেই। চোখ আস্তে 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 পুরো স্বাভাবিক কালার হয়ে যেতে শুরু করলো, নর্মাল। তখন বলছি, মা তুমি কার সাথে এত কথা বলছিলে, তুমি কি জানো তুমি উনি মারা গেছেন কবে? তুমি তার সাথে বলছে, আমি কি করে জানবো উনি মারা গেছে কি? উনি তো আমার পাশে এসে বসলেন, আমি দেখলাম, এসে আমার সাথে কথা বলছে, আমি কি করে বুঝবো বলতো? তখন বলছে যে ঠিক আছে থাক, তোমাকে আর বুঝতে হবে না, তুমি কারোর সাথে কথা টথা বলো না, তুমি এখন রেস্ট নাও, খাও দাও, ঘুমাও। বলে ওরা মাকে আস্তে আস্তে সুস্থ করে। উনি এখনো বেঁচে আছেন। আর ওনার ছেলের বউ এই ঘটনাটা বলেছিলেন যে পুরী বেড়াতে গিয়ে ওদের পুরী মানে ঘোরা বেড়ানোটা সবই ঠিক হয়েছে, কিন্তু মাকে নিয়ে আমরা প্রবলেমে পড়েছিলাম। মার বয়সী একজন মহিলা মার সাথেই গেছিল পুরী, আবার মার সাথেই মাকে ভর করেই গেছে পুরী, আবার মার সাথে আর ঝগড়া লাগিয়ে দিচ্ছিল এই কারণে যাতে মা একা হয়ে যায়। কারণ মাকে নিয়ে তো ঝগড়া হচ্ছিল না, যার জন্য মা একা হয়ে যাচ্ছিল, উনি মার সাথে থাকতে পারছিলেন, আর আমরা ঝগড়া করছি, যার জন্য কি হচ্ছে সবাই সবার মতো আলাদা আলাদা হয়ে যাচ্ছি। মাসিমার দিকে আমরা সেইভাবে ধ্যানটা দিচ্ছিলাম না, যার জন্য উনি এই সবার মধ্যে একটা করে উল্টো পাল্টা ঝগড়া লাগিয়ে দিচ্ছিল, যার কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছিলাম না। নিজেরাই আমরা ভাবছি পরে যে কেন এটা হচ্ছে, কি জন্য এটা ঝগড়া হলো। কিন্তু যখন আমরা পুজো দিয়ে এলাম, মাসিমা যখন একা এখানে এসে বসলো, তারপর থেকে কিন্তু আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি। কারণ মাসিমাকে তো সে একা পেয়ে গেছে, যতক্ষণ মাসিমাকে একা পাচ্ছে ততক্ষণ কোনো ঝামেলা হচ্ছে না আমাদের মধ্যে। আর যখনই মাসিমা আমাদের সাথে একসাথে হচ্ছে, তখনই আমাদের মধ্যে ঝামেলা লেগে যাচ্ছে। বুঝতে পারছো, উনি ওইটা করছিলেন বসে বসে। তো যাই হোক, তারপর ওর গা থেকে ছেড়ে যায়, তো এখন উনি ভালো আছেন, সুস্থ আছেন। আর ওই ভদ্রমহিলার বাড়িতে তারপর এরা যায়, গিয়ে বলে যে এরকম এরকম ব্যাপার। তখন ওরা বলছে যে দেখুন, মা তো আমাদের কাছে মারা যায়নি, মা বাড়ির থেকে চলে গেছিলো, কিন্তু মা যে আদৌ মরে গেছে না বেঁচে আছে না মা কোথায় আছে আমরা কিছুই জানি না, যার জন্য আমরা মার কোনো শ্রাদ্ধ শান্তিও করতে পারিনি। 12 বছর না হলে পরে তো কিছু করা যায় না। তো মা তো সবে 1 বছরও এখনো হয়নি মা আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু মা বাড়ি ফিরে আসেনি। মা কি আদৌ বেঁচে আছে না মরে গেছে আমরা জানি না। তখন এরা বলে যে না, তোমার মা আর বেঁচে নেই, তোমার মা এই করেছে আমাদের সাথে, আর এই ঘটনা ঘটেছে। তখন ওরা শ্রাদ্ধ শান্তি সব কিছু করে। আর কোনোদিনও আসেনি, মানে ওই ভদ্রমহিলা আর কোনোদিনও ওনাকে দেখতে পায়নি। তো এটাই ছিল গল্প, যে পুরী যাওয়ার পথে এরকম একটা ঘটনা ঘটেছিল ওদের সাথে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।